হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের তৃতীয় বেসিক ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের যে পার ইউনিট সিস্টেম এবং বেস কেভিএ ধরে যে অঙ্কগুলো করতে হয়, এই অঙ্কগুলোর একটি বেসিক ফর্মুলা, যে ফর্মুলাগুলোর সাহায্যে আপনারা অদূর ভবিষ্যতে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। তো আমি আজকে আলোচনায় সেই বিষয়বস্তুটি আনার চেষ্টা করছি। তো আলোচনা শুরুর আগে আমরা একটি গল্প সম্পর্কে জানব। এক দেশে অনেক প্রজা ছিল। এই যে আমি এখানে এঁকেছি, দেখুন, এটা সবাই প্রজা। তো প্রজা ছিল, প্রজারা আপনার দেখা যাচ্ছে কেউ ধনী, কেউ গরিব, কেউ খুব কষ্ট করে জীবন যাপন করত, আবার কেউ এর মতো অনেক মোটা তাজা হয়ে গিয়েছে, অর্থাৎ সাম্রাজ্যশালী ছিল, অর্থাৎ টাকা পয়সায় প্রচুর ভরপুর ছিল। তো তখন তাদের ভিতরেই একটা চিন্তা আসলো যে এইভাবে করে ধনী গরিবের ডিফারেন্স দিয়ে আর কতদিন, আমরা একজন রাজা নির্বাচন করব আমাদের থেকে, এবং আমরা এমন একটা সিস্টেমে আমাদের এই দেশটাকে চালাবো, সেটি হচ্ছে কি গণতান্ত্রিক এবং হচ্ছে সাম্যবাদী। আমি কি বলেছি? দুটো জিনিস বলেছি, কিন্তু একটি হচ্ছে গণতান্ত্রিক আর একটি সাম্যবাদী। গণতান্ত্রিক মানে হচ্ছে আমাদের ভিতর থেকে আমরাই সিদ্ধান্ত নিব যে কে রাজা হবে। হয়তো এই মোটা ব্যক্তিকেও রাজা করতে পারেন, অথবা এই দরিদ্র চাষিকেও আপনি রাজা করতে পারেন। এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আর সাম্যবাদী মানে এখানে ধনী গরিব থাকবে না, সবাই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। মানে যার সম্পত্তি বেশি ছিল তার থেকে সম্পত্তি এনে এই যে যে বেচারা গরিব ছিল তাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে তাকেও তার সমান করে দেওয়া হবে, অর্থাৎ সবাই ইকুয়াল ভাবে থাকবে। তো এই উদ্দেশ্য সাধনের জন্য এই যে দেখুন, রাজা নির্বাচন হয়ে গেল, আর এই যে ধনী সে তার সম্পত্তি হারিয়ে এই ধরনের হয়ে গেল, ছোট হয়ে গেল। আর এই যে গরিব ছিল সে তার সম্পত্তি বৃদ্ধি পেয়ে তার সমান হয়ে গেল। যে মিডল ছিল সে ওভাবেই রয়ে গেল, যে আরো গরিব ছিল সেও সম্পত্তিশালী হয়ে গেল। অর্থাৎ এই চিত্রটি আপনারা খেয়াল করুন, এখানে সবাইকেই সমানভাবে দেখা যাচ্ছে। তো এই যে কার সম্পত্তি বেশি ছিল, কার সম্পত্তি কম ছিল, এই যে হিসাব নিকাশ গুলা কাউকে না হয় কাউকে তো করতে হবে, তাই না? তো হিসাব নিকাশ গুলা করার জন্য একজন লোক আসলো। সে করলো কি, প্রথমে এই ধরনের একটা দাড়িপাল্লা নিয়ে আসলো, যে বলতেছে কাকে হিসাব করব এবং কতটুক হিসাব করব, এই দুটো জিনিস আমাকে দেন। আমরা তাকে বললাম যে আপনি এটাকে বেস ধরেন। মানে বেস ধরেন মানে এই যে রাজা, এই যে রাজাকে বেস ধরেন। বেস বেস শব্দের অর্থ হচ্ছে যে একজনকে তো স্ট্যান্ডার্ড করতে হবে, যে আমরা গরিবটাকে এর সমান করতে চাই, কিংবা বড়লোককে কমিয়ে এর সমান করতে চাই। মানে একটা একটা লেভেল তো আপনাকে সেট করে দিতে হবে, যে যার সম্পত্তি থাকবে মনে করেন হচ্ছে 10,000 টাকা সমমূল্য, আমরা ধরলাম ওর সম্পত্তি হচ্ছে 10,000 টাকা সমমূল্য, ওর 2,000, ওর 1,000, ওর হচ্ছে 50,000। তো যার 50,000 ছিল তাকেও আপনার 10,000 করতে হবে, আবার যার 1,000 ছিল তাকেও 10,000 বানাতে হবে। তাহলে 10,000টা হচ্ছে এখানে কি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে বেস ভ্যালু। তো এই কাজটাই আমরা করলাম। আমরা ওই যে হিসাব নিকাশ করতে যাকে নিয়ে আসলাম তাকে বললাম যে আপনি একে ফলো করেন সব সময়, যে এ যেরকম বাকিদেরকেও এরকম করে দেন, যে 1,000 ছিল তাকেও ওর মতো করে দেন, আবার যে 50,000, 1,00,000, 1,00,00,000 টাকার মালিক ছিল তাকেও ওর মতো করে দেন। তো ওই জন্য আমরা করলাম কি, যে দাড়ি পাল্লায় কি করতে হয়, যে একদিকে একটা কেজি রাখতে হয়, অপরদিকে আমাদের কোনো কিছু মাপতে গেলে সেটাকে মাপা হয়। ঠিক তেমনি দেখুন, এখানে একটা ভাগ চিহ্ন আমি দিয়ে নিয়েছি। কার সাপেক্ষে মাপামাপিটা হবে? যাকে আপনারা স্ট্যান্ডার্ড ধরে দিয়েছেন, ওই যে 10,000 টাকা দামের যে লোক, যাকে স্ট্যান্ডার্ড ধরে দিয়েছেন সে থাকবে কি নিচে, তার তুলনায় কি পরিমাণ কম আছে বা কি পরিমাণ বেশি আছে সেটা আগে মেপে বের করতে হবে আপনাকে। তো আমরা এই গরিব লোকটাকে পাল্লার উপরে তুলে দিলাম, যে এর তুলনায় তুমি কতটুকু কম। তাহলে এই যে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে এটাই পার ইউনিট। কি বলেছি? এটি হচ্ছে পার ইউনিট। অর্থাৎ কোন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে যাকে আপনি বেস ধরছেন, ওই বেসের তুলনায় আপনার যে মান, মানে আপনি গরিব হতে পারেন, বড় লোক হতে পারেন, আপনার যে মান, এই দুজনের যে পার্থক্যটা হবে, অর্থাৎ ভাগ করলে একটা একটা থেকে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে, সেটি হচ্ছে কি পার ইউনিট সিস্টেম। তো আমরা দেখি, এই যে গরিব চাষির পরিবর্তে আমরা যদি এই বড় লোককে এখানে তুলে দিই তাহলেও একটা মান পাবো, সেটাও পার ইউনিট। আমরা যদি একদম দরিদ্র একে যদি তুলে দিই,
একটা মান পাবো যে এর তুলনায় সে কত কম সেটা পাবো, আর বড় লোককে তুলে দিলে এর তুলনায় সে কত বেশি সেটা পাবো। কম হোক বেশি হোক, যে কাউকে অর্থাৎ আমার যে চাষিগুলো আছে এই মানুষগুলোকে আমরা যদি স্ট্যান্ডার্ড মানে তাদের যে রাজা নির্বাচন করলাম, একটা বেস নির্বাচন করলাম, ওই নির্বাচিত বেস দ্বারা যদি কাউকে ভাগ করা হয় যে মান পাওয়া যায় সেটি হচ্ছে কি পার ইউনিট সিস্টেম। তো আমরা যেটা আছি সেটাকে বলবো অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মানে এটাই বাস্তব। বর্তমান চিত্র হচ্ছে আমি 20 টাকার মালিক, বা আমি 2000 টাকার মালিক, আমি 1000 টাকার মালিক, এটি হচ্ছে আমার বর্তমান চিত্র, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো রাজা যে নির্বাচন করলাম, বললাম যে ওর সমান করেন আপনারা, তো ওর যে ভ্যালু সেটাই হচ্ছে কি আমার বেস ভ্যালু। তো এই অ্যাকচুয়ালকে যদি এই বেস বা রাজার মান দ্বারা যদি ভাগ দেওয়া হয়, যে ভ্যালু পাওয়া যাবে সেটাকেই বলছি আমরা কি পার ইউনিট। তো আমরা সূত্রে চলে আসি যে পার ইউনিট শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস। এখন আসুন, এই যে আমরা এখানে যেরকম রাজা নির্বাচন করেছি, আমাদের এই যে দেখুন এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা খেয়াল করুন। অলরেডি আমি এই ডায়াগ্রামটা কিভাবে আঁকে, কোত্থেকে এসেছে এই জিনিসগুলো আমার পূর্বের বেসিক ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারা আমার আজকের এই ক্লাসটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল, পূর্বের আরো দুটো বেসিক ক্লাস রয়েছে সেটি করে আসুন, তাহলে এই পাওয়ার সিস্টেম জিনিসটি খুব সুন্দর করে বুঝতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে বলছি আবার যে এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখুন এটি হচ্ছে একজন চাষি, বা আমার এই যে এই লোকটা ধরেন এটি হচ্ছে এই জেনারেটরটা, এটা হচ্ছে ধরেন এই ট্রান্সফরমারটা, এটা হচ্ছে ধরেন এই ট্রান্সমিশন লাইনটা, এটা হচ্ছে ধরেন আপনার এই যে আমার মোটরটা। এই ধরনের এখানে অনেকগুলো কি থাকে, আমাদের ইলেকট্রিক্যালও অনেকগুলো ডিভাইস থাকে, অনেকগুলো আমাদের ইলেকট্রিক্যালের সদস্য থাকে। তো তাদেরকে আমরা করি কি, তাদের প্রত্যেকের একটা মান থাকে, তাই না? এই যে দেখুন এটা 200 MVA, এটা 300 MVA, এটা 5 ওহম, এটা 100 MVA, তাহলে প্রত্যেকের একটা কি থাকে, পাওয়ার রেটিং, ভোল্টেজ রেটিং ইত্যাদি একটা ভ্যালু থাকে। তো আমরা এদের ভিতরে একটা গণতান্ত্রিক নির্বাচন করব। নির্বাচন বলবো যে আপনাদের ভিতর থেকে কাকে রাজা বানাবো, কাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। তো এখন ওরা ভোটাভুটি করে নিজেরা সিদ্ধান্ত নিল, তার মানে আপনি নিবেন আর কি সেটি, যে ওকে রাজা করে দাও, মানে ট্রান্সফরমারের যে ভ্যালু আছে সেই হচ্ছে এখন রাজা। তাহলে সবাই কি করবে, ওজন কমিয়ে, টাকা কমিয়ে, পয়সা কমিয়ে, কারোর ওজন বাড়িয়ে, টাকা বাড়িয়ে এই ট্রান্সফরমারের মতো হওয়ার চেষ্টা করবে, মানে ট্রান্সফরমারের যে ভ্যালু থাকবে তার মতো হওয়ার চেষ্টা করবে, এই যে সাম্যবাদী হওয়ার মতো। তো ঠিক তেমনি আপনি যদি ট্রান্সফরমারকে রাজা ধরেন, তাহলে এই অঙ্কের জন্য, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটার জন্য ট্রান্সফরমার ইজ এ বেস। আমি কি বললাম, ট্রান্সফরমার হচ্ছে রাজা, বা সেই হচ্ছে কি বেস। আর আপনি যদি বলেন না আমরা নির্বাচনে এই মোটরটাকে বেস ধরবো, রাজা ধরবো, কোনো সমস্যা নাই। তাহলে সবাই কি হবে, এই মোটরের মতো হয়ে যাবে, যে ধনী ছিল সে গরিব হয়ে যাবে, যে আরেকটু গরিব ছিল সে একটু বড়লোক হবে। এইভাবে করে সবাই এই মোটরের যে ভ্যালু থাকবে সেখানে কনভার্ট হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আপনি যদি বলেন না ট্রান্সমিশন লাইনকে, তাও পারবেন। আপনি যদি বলেন না জেনারেটরকে বানান বেস, তাও পারবেন। অর্থাৎ বেস আপনার এইখানে যতগুলো এলিমেন্টস আছে, যে কোনো এলিমেন্টসকে আপনি কি করতে পারেন, বেস ধরতে পারেন। তো আমরা যে কোনো কাউকে কি করে নিব, স্ট্যান্ডার্ড বা রাজা নির্বাচন করে নিব। আর রাজা নির্বাচন করার পরে এই যে প্রথমে আমরা করব কি, রাজা একজন নির্বাচন করব, নির্বাচন করার পরে তার নাম কি দিব, এই রাজার নাম হচ্ছে এখানে বেস। তো এটাকে বলা হয় বেস নির্বাচন করা, মানে একজনকে স্ট্যান্ডার্ড ধরবো আমরা। ধরার পরে সেকেন্ড কাজ কি, মাপামাপি, কাটাকাটি। তার মানে হচ্ছে ওই কার ওজন বেশি কার ওজন কম সেটি কি করব, আমরা অনুপাত করব, যেটাকে বলা হয় পার ইউনিট। পার ইউনিট ভ্যালু বের করব, যে ওর পার ইউনিট ভ্যালু কত, ওর পার ইউনিট ভ্যালু কত, ওরটা কত, ওরটা কত ইত্যাদি বের করব। বের করার পরে দেখব যে দেখাচ্ছে এখানে আমি বের করলাম, বের করলে কি পাবো, অনেক কম পাবো নিশ্চয়ই, যে দরিদ্র চাষি বনাম হচ্ছে কি রাজা, তাহলে এখানে ভ্যালুটা কি পাবো, কম পাবো। তো কম পেলে তো হবে না, তাকে কি করতে হবে, সমান করতে হবে। এই সমান করতে গিয়েই হচ্ছে অঙ্ক, যেটি আমরা ভবিষ্যতে যখন অঙ্ক করব তখন কিভাবে এই সমানটি করে সেটি দেখে নিব। তখন খুব সুন্দর করে আশা রাখি আপনারা জিনিসটি বুঝবেন। আমার আজকের উদ্দেশ্য হচ্ছে সূত্র পড়ানো, সেজন্য আমি সূত্রগুলোর দিকে খেয়াল করছি। দেখুন, তাহলে দেখুন আমরা ধরে নিলাম এই জেনারেটর হচ্ছে এই লাইনটার জন্য বেস, মানে ওকে আমরা রাজা নির্বাচন করলাম, যে জেনারেটর আপনার যা যা আছে আপনিই সব রাজা, এবং সবাই আপনাকে ফলো করবে, আপনি যেরকম সবাই আপনার মতো হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ভালো কথা। তাহলে জেনারেটরের যে এমবিএ রেটিং থাকবে সেও রাজা,
জেনারেটরের 11 কেবি যে ভোল্টেজ সেটিং থাকবে সেও রাজা, জেনারেটরের যে রিঅ্যাকট্যান্স 20% যেটা থাকবে সেও রাজা। মনে রাখবেন রাজার পরিবারের সকল সদস্যরাই কি রাজা। এখন আমি যদি বলি জেনারেটর রাজা, তাহলে জেনারেটরের বাচ্চা কাচ্চা, মা বাবা ভাই বোন, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবাই রাজা, এটা রাজার বংশ বলে কথা। তাহলে আপনি যদি বলেন যে জেনারেটর তো বেস হয়ে গেল, তাহলে বেস এমবিএ কত? ওই রাজার যে এমবিএ সেটাই হবে বেস এমবিএ। তাহলে বেস কেবি কত? ওই রাজার যে কেবি সেটাই হবে বেস কেবি। আপনি যদি বলেন বেস ইম্পিডেন্সটা কত, এখানে ওই রাজার যে ইম্পিডেন্স থাকবে সেটাই এখানের জন্য বেস ইম্পিডেন্স। এইভাবে যাকে বেস সিলেক্ট করবেন তার প্রতিটি ভ্যালুই হয়ে যাবে কি এখানে বেস। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। তাহলে আমরা যদি বলি যে আমাদের তো এই ইলেকট্রিক্যালের এই পাওয়ার সিস্টেমের অঙ্কগুলো করার সময় তিনটি জিনিসের দরকার হয়। একটা জিনিস কি? ইম্পিডেন্স, মানে কি পরিমাণ বাধা দিচ্ছে, কারেন্ট, কি পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, ভোল্টেজ, ভোল্টেজটা কত। তাহলে দেখুন আমরা যদি যেহেতু বুঝে গিয়েছি যে এইভাবে কোন একটা কিছুর সাথে মানে স্ট্যান্ডার্ড রাজার সাথে আমি গরিব প্রজার যে তুলনা তাকেই যেহেতু আমরা পার ইউনিট বলছি, তাহলে এই পার ইউনিটটাকে আমরা একটু কাজে লাগিয়ে দেখি কিভাবে। যে পার ইউনিট ইম্পিডেন্স, দেখুন এই জেনারেটরগুলোর কি থাকে, একটা বাধা থাকে, তাই না? আমরা ট্রান্সফরমারে ইম্পিডেন্স শব্দটা পড়েছি, অর্থাৎ পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, যে ট্রান্সফরমারে টোটাল কি পরিমাণ বাধা দিচ্ছে এটাকে একটা শতকরা একক দিয়ে পার্সেন্টেজ আকারে কি করা হয়, প্রকাশ করা হয়। তেমনি ইলেকট্রিক্যালের প্রতিটা ডিভাইসেই একটা কি থাকে, আপনার ইম্পিডেন্সের একটা ভ্যালু থাকে। ওই ইম্পিডেন্সের ভ্যালুগুলোই এখানে বলে দেয়া থাকে। যেমন এই মোটরের ক্ষেত্রে দেখুন 20% বলা আছে, এই ট্রান্সফরমারের ক্ষেত্রে 10% বলা আছে, এই জেনারেটরের ক্ষেত্রে বলা আছে কত, 20%। তো এইভাবে প্রতিটি ডিভাইসে এই যে পার্সেন্টেজ আকারে যে ভ্যালুগুলো পাবেন সেটি হচ্ছে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বা পার্সেন্টেজ অফ অনেকে রিঅ্যাকট্যান্স বলে। কেন? কারণ অনেক সময় যে জেড, আমরা এটা মূলত ধরে নিব জেড, কখনো কখনো এটা আপনাকে পরীক্ষার হলে এক্স বলে বলে দিবে, মানে আপনি জেড হিসাব না করে তখন বলতে হবে কি পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। আমি কি বলেছি, যদি পরীক্ষার হলে এখানে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স বলে দেয় তখন আপনাকে জেড হিসাব না করে এক্স হিসাব করতে হবে, যেটি আমরা অঙ্ক করার সময় দেখব। তো এখন ধরে রাখুন যে এটি হচ্ছে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। তাহলে আমাদের যদি কখনো পার ইউনিট ইম্পিডেন্স বের করতে হয়, পার ইউনিট ইম্পিডেন্স তাহলে কি হবে, কোনো কিছুর অ্যাকচুয়াল ইম্পিডেন্সকে বেস ইম্পিডেন্স দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এই সেম সূত্রটাই, যে পার ইউনিটের সূত্রটাই দেখুন, অ্যাকচুয়াল বাই কি বেস, পার ইউনিট সমান সমান অ্যাকচুয়াল বাই বেস। এখন যদি ইম্পিডেন্স হয় তাহলে এখানে অ্যাকচুয়াল ইম্পিডেন্স, বেস হলে বেস ইম্পিডেন্স। জাস্ট ইম্পিডেন্স যদি বের করেন তাহলে এখানে ইম্পিডেন্স শব্দটা ইউজ করবেন। যদি কারেন্ট বের করেন তাহলে অ্যাকচুয়াল কারেন্ট বাই বেস কারেন্ট, আর যদি ভোল্টেজ বের করেন অ্যাকচুয়াল ভোল্টেজ বাই বেস ভোল্টেজ। আমি এই তিনটা জিনিসই এখানে লিখেছি দেখুন, পার ইউনিট ইম্পিডেন্স মানে অ্যাকচুয়াল ইম্পিডেন্স বাই বেস ইম্পিডেন্স, পার ইউনিট কারেন্ট মানে অ্যাকচুয়াল কারেন্ট বাই বেস কারেন্ট, পার ইউনিট ভোল্টেজ মানে অ্যাকচুয়াল ভোল্টেজ বাই বেস ভোল্টেজ। এখন কথা হচ্ছে যে বেস ইম্পিডেন্স, এই বেস ইম্পিডেন্স জিনিসটি কিভাবে পাওয়া যায়। বেস ইম্পিডেন্স, এই যে দেখুন এই পুরো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটিতে বেস ইম্পিডেন্স বের করার জন্য একটি সূত্র আছে। কি সূত্র? সূত্রটি হচ্ছে কেবি এল স্কোয়ার বাই এমবিএ। আমি দেখুন এই পুরো সিস্টেমটি 3 ফেজের জন্য, আমি আবার বলছি 3 ফেজের জন্য দেখাচ্ছি। অঙ্ক করার সময় আমি সিঙ্গেল ফেজটা কিভাবে করতে হয় দেখিয়ে দিব, আপনারা 3 ফেজের জন্য কেবি অর্থাৎ এটার যে ভোল্টেজ লেভেল থাকবে, ভোল্টেজের যে মান থাকবে সেই ভোল্টেজের লাইন টু লাইন ভোল্টেজের স্কোয়ার ডিভাইড বাই কি বলেছি এমবিএ। এখন এই কেবিটা কি বেস কেবি, মনে রাখতে হবে এই কেবিটা কি বেস কেবি, আর এমবিএটাও কি বেস এমবিএ। কি বলেছি, বেস কেবি বাই বেস এমবিএ। এখন দেখুন এই এই বেস কেবির হোল স্কয়ার বাই এমবিএ যদি আমরা দিই তখন যে ভ্যালুটা পাবো তাকে বলছি কি বেস ইম্পিডেন্স। এই যে বেস ইম্পিডেন্স আমরা যখন জেনে যাব এই বেস ইম্পিডেন্সের যে একটা ভ্যালু আসবে ওই ভ্যালুটা যখন অ্যাকচুয়াল ইম্পিডেন্সের এখানে আমরা বসিয়ে দিব তখনই আমরা পার ইউনিট ইম্পিডেন্স বের করে ফেলতে পারবো। এটি হচ্ছে এই পুরো পাওয়ার সিস্টেমের মূল টপিকস। এটা কিভাবে করে আমরা অঙ্ক করার সময় শিখব। শুধু আজকে মনে রাখুন, এই সূত্র পড়াতে এসে একটু বলে রাখি যে পার ইউনিট শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস, এটা মনে রাখবেন। আর বেস ইম্পিডেন্স বের করার এই সূত্রটি মনে রাখবেন। আরেকটি ইম্পর্টেন্ট নোট বলে রাখি, ট্রান্সফরমার ক্যান চেঞ্জ বেস ভোল্টেজ অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্সফরমার রেশিও। তাহলে এই ট্রান্সফরমারের এই পারে
অর্থাৎ এই যে জেনারেটরের এই টার্মিনালে ভোল্টেজ কত ছিল 11 কেভি। আমরা রাজা সিলেক্ট করেছি কাকে এই জেনারেটরকে, বলেছি যে জেনারেটর তুমি যেহেতু রাজা তাহলে তোমার যে ভোল্টেজ থাকবে সেই হচ্ছে বেস ভোল্টেজ। তার মানে এখানে 11 কেভি হচ্ছে কি এই জেনারেটরের জন্য কি বেস ভোল্টেজ। এখন এই 11 কেভিটা তো এখানেও বেস ভোল্টেজ হতে পারতো, ওদের জন্য বেস ভোল্টেজ হতে পারতো, কিন্তু হবে না। তার কারণ এখানে আমি ইম্পর্টেন্ট একটি নোট বলে রাখি, ট্রান্সফরমার ক্যান চেঞ্জ বেস ভোল্টেজ অ্যাকর্ডিং টু ট্রান্সফরমার রেশিও। এই ট্রান্সফরমার এমন একটা ডিভাইস, এই পুরো যত আমাদের যে অঙ্ক করব এখানে এই ট্রান্সফরমারে শুধু এমন একটা ডিভাইস যে কিনা বেস ভোল্টেজকেই চেঞ্জ করে দিতে পারে। কি বলেছি, বেস ভোল্টেজকে সে কি করে চেঞ্জ করে দিতে পারে। তো ট্রান্সফরমারের এই টার্মিনালে বেস ভোল্টেজ ছিল কত 11, ট্রান্সফরমারের ওপারে চলে গেলে বেস ভোল্টেজ হয়ে যাবে 132। কেন? কারণ ট্রান্সফরমার এর কাজই হচ্ছে ভোল্টেজকে কি করা, পরিবর্তন করা। তাহলে এই পারে কত ছিল 11, তাহলে ওপারে গেলে কত হয় 132। তার মানে ট্রান্সফরমারের এই পারে যে বেস ভোল্টেজ ছিল ট্রান্সফরমারের ওপারে বেস ভোল্টেজ কি হয়ে যাবে, তার রেশিও অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি বলি এইখানের রাজার ভোল্টেজ ছিল হচ্ছে 11, সেই হচ্ছে সবকিছু এই জায়গার জন্য। আমরা যদি বলি এই জায়গায় কত, বলতে হবে এই জায়গার বেস ভোল্টেজ হচ্ছে 132, আর এই জায়গায় গিয়ে 11 কেভি বেস ভোল্টেজ বললে কিন্তু হবে না। তাহলে এইখানে অর্থাৎ এর জন্য যত অঙ্ক করব এই বাস এই বিদ্যমান যত অঙ্ক আমরা করব এই প্রতিটা অঙ্কে বেস ভোল্টেজ ধরতে হবে কত 132। কেন 132? তার মূল কারণ হচ্ছে এই ট্রান্সফরমার, তার জন্য সবচেয়ে বড় দায়ী এই ট্রান্সফরমার, যে এই পারে 11 কেভি বেসটাকে সে কি করে দিয়েছে 132 করে চেঞ্জ করে দিয়েছে। তো এটাই আমরা দেখব যে ট্রান্সফরমার, মনে রাখতে হবে যে ট্রান্সফরমার কি করতে পারে, বেস ভোল্টেজকে পরিবর্তন করতে পারে। আর বেস ইম্পিডেন্স অর্থাৎ এই জায়গার বেস ইম্পিডেন্স, এই জায়গার বেস ইম্পিডেন্স, এই জায়গার বেস ইম্পিডেন্স, বিভিন্ন জায়গায় আপনাকে বেস ইম্পিডেন্স বের করতে হবে অঙ্কে, দেখবেন আপনারা। তো যেখানেরই বেস ইম্পিডেন্স বের করুন না কেন, অর্থাৎ এই যে বেস ইম্পিডেন্স এই মানটা, এটা যেখানেই বের করুন না কেন ওই জায়গায় কত কেবি তার স্কোয়ার ডিভাইড বাই বেস এমবিএ। তো আমরা এটি অঙ্ক করার সময় দেখব। তো আরেকটি ইম্পর্টেন্ট সূত্র আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটি দ্বারা মেইন অঙ্ক করবেন আপনারা, সেই সূত্রটি আমরা দেখে নিব। নিউ পার ইউনিট ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু ওল্ড পার ইউনিট ইম্পিডেন্স ইন্টু কেবি ওল্ড বাই কেবি নিউ হোল স্কয়ার ইন্টু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। আমি বুঝিয়ে দিচ্ছি, খুব সিম্পল একটি জিনিস। এই যে কনভার্ট হয়ে আসবো, আমরা এখানে কি করলাম, গরিব দরিদ্র চাষিকে রাজার সাথে তুলনা করলাম, তুলনা করার পরে পেলাম যে তার টাকার পয়সার পরিমাণ এত কম, এখন তাকে চেঞ্জ করে কি করতে হবে, বড়লোক বানাতে হবে, তাই না? এই যে এই দরিদ্র চাষি যে চেঞ্জ হয়ে বড়লোক হবে, এটি হচ্ছে সেই সূত্র, যে চেঞ্জ হয়ে সমান হবে, বড়লোক হয়ে সমান হবে অন্যদের। না, কিভাবে সমান হবে, যে নতুন দরিদ্র চাষির মান মানে হচ্ছে জেড পার ইউনিট নিউ। নিউ মানে কি, আমি এখন যা ছিলাম তার থেকে আমি এখন নতুন হয়ে যাব, নতুন মানে আমি কনভার্ট হয়ে বড়লোক হয়ে যাব, এদের মতো সমান হয়ে যাব দরিদ্র চাষি। এই যে নিউ পার ইউনিট ইম্পিডেন্স মানে আমি নতুন জায়গায় মানে নতুন রূপ লাভ করব, যার মান হবে আমি পুরাতনে কত ছিলাম, মানে আমি চাষি থাকা অবস্থায় আমার মান কত ছিল, মানে ওল্ড পার ইউনিট ইম্পিডেন্স ইনটু আমার পুরাতন থাকা অবস্থায় আমার ভোল্টেজ কত ছিল কেবি ওল্ড ডিভাইড বাই আমি যে চেঞ্জ হয়ে ওখানে চলে যাব ওখানে ভোল্টেজ কত মানে কেবি নিউ হোল স্কয়ার ইনটু আমার নতুন অবস্থায় এই যে যেখানে যাব সেখানে এমবিএ কত ডিভাইড বাই আমার পুরাতন অবস্থায় এমবিএ কত ছিল। অর্থাৎ এই চাষি প্রশ্ন করতেছে যে আমি ওখানে যাব, আমার মানটা কত হবে, আমার টাকা পয়সার পরিমাণ কত হবে, এটাই হচ্ছে নতুন জায়গায় যাব যে সেখানে টাকা পয়সার পরিমাণ বা জেড নিউ, যেটাকে আমরা বলতেছি কি ইম্পিডেন্স পার ইউনিট ইম্পিডেন্স। এই যে পার ইউনিট ইম্পিডেন্স যে বললাম, এই পার ইউনিট ইম্পিডেন্স যখন আমরা এইভাবে চেঞ্জ হয়ে আসব, অর্থাৎ গরিব থেকে সমান হয়ে বড়লোক হব, এটা অঙ্ক করার সময় কিন্তু দেখাবো প্রতিটি জিনিস। তো বড়লোক হব, তাহলে বড়লোক হলে আমার নতুন মানটা কত হবে, নতুন টাকা পয়সার পরিমাণ কত হবে, সেটি সমান সমান আমি দরিদ্র থাকাকালীন আমার কত ছিল ইনটু আমার দরিদ্র থাকাকালীন আমার ভোল্টেজ কত ছিল ডিভাইড বাই আমি নতুন হলে আমার নতুন ভোল্টেজটা কত হবে ডিভাইড বাই দিয়ে তার হোল স্কয়ার ইনটু আমি যেখানে নতুন যাচ্ছি সেখানে আমার এমবিএটা কত হবে ডিভাইড বাই আমার পুরাতন এমবিএ কত ছিল। এটি মনে রাখার সহজ সূত্র হচ্ছে, দেখুন আপনি নিউটা বের করছেন না, সবসময় তো মানুষ পুরাতন জায়গা থেকে নতুনটাই বের করে, তো নতুনটা সমান সমান
জেড ওল্ড ইন্টু, দেখুন এই ওল্ড এর সাথে এই ওল্ড কোনাকুনি না, মানে হচ্ছে এটা উপরে, যে আমরা করি কি এই লাইনটা লেখার শেষে উপরে বাই নিচে এভাবে লিখি, তাই না? আগে এটা লিখি ইনটু দিয়ে কি করি কেবি ওল্ড ডিভাইড বাই কেবি নিউ এভাবে লিখি। তাহলে ওল্ড থেকে দেখুন ওল্ড, মানে এখানে ওল্ড দিয়ে শেষ, জেড ওল্ড কথাটা দিয়ে শেষ করছেন, পরের লাইনে মানে ইনটু দিয়ে পরের লাইনে লেখার সময় ওল্ড দ্বারা শুরু, মানে ওল্ড দিয়ে শেষ ওল্ড দ্বারা শুরু। তাহলে ওল্ড বাই নিউ, দেখুন এখানে নিউ দিয়ে শেষ করলেন না এই লাইনটা, নিউ দিয়ে শেষ করলে নিউ দিয়ে শুরু হবে এদিকে, তাহলে এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড, মানে আমি বুঝাতে যাচ্ছি ওল্ড বাই নিউ, নিউ বাই ওল্ড, এভাবে মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। মনে রাখবেন এখানে কেবিতে কিন্তু স্কয়ার আছে, এটা কেন এসেছে ভবিষ্যতে অঙ্ক করানোর সময় দেখাবো। তো আশা রাখি আপনারা যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তো অঙ্ক করার সময় খুব বেশি কাজে দিবে আপনাকে আজকের ক্লাসটি। তো সামনে অঙ্কের ক্লাস নিয়ে হাজির হচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।